নাইনটিজে অমিতাভ বচ্চন কিছু সিনেমা করছিলেন। ছোটবেলায় সেই সিনেমাগুলো দেখার, সেই সিনেমাগুলোর গান শোনার, মিউজিক ভিডিও দেখার সৌভাগ্য স্ল্যাশ দুর্ভাগ্য দুইটাই হয়েছিল। সে সকল সিনেমাগুলোতে দেখা যেত যে একটা বয়োবৃদ্ধ অমিতাভ বচ্চন তার গালের ঝুলা চামড়া নিয়ে কঠিন মেকআপ টেকআপ দিয়ে তার হাঁটুর বয়সী মেয়েদের সাথে অ্যাক্টিং করতেন, নায়ক সাজতেন। সে সকল মুভির তিনি হিরো হইতেন। দেখা যাইতো যে তিনি সে সকল নায়িকাদের সাথে ভরাট কণ্ঠস্বরে, আবেগ মথিত কণ্ঠস্বরে রোম্যান্টিক একটা ডায়লগ ছাড়ছেন, প্রেমময় দৃষ্টিতে তাকাচ্ছেন, নাচানাচি করতেছেন, গান গাইতেছেন, রোম্যান্স করতেছেন। দেখে ছোটবেলাতেই অনেক বেশি ক্রিঞ্জ লাগতো। হ্যাঁ, বড় হওয়ার কথা তো বাদই দিলাম, ছোটবেলাতেই অনেক ক্রিঞ্জ লাগতো। এটার কারণ তখনও অমিতাভ বচ্চন বুঝতে পারেন নাই দ্যাট হি হ্যাজ পাস্ট হিজ প্রাইম। তার আস্তে আস্তে সরে যাওয়ার সময় হয়েছে নায়ক হিসাবে। হিরোর পার্ট আর তাকে মানায় না, তাকে আস্তে আস্তে বিভিন্ন অ্যাভিনিউ এক্সপ্লোর করতে হবে নায়ক ছাড়াও। এটা তিনি তখনও বুঝতে পারেননি। পরে আমরা দেখলাম 2000 সাল যখন ক্রস করলো তখন আস্তে আস্তে অমিতাভ বচ্চন সেই জিনিসটা বুঝতে পারলেন এবং তিনি আবারও বলিউডে প্রাসঙ্গিক হলেন, বিকজ হি হ্যাড দিস রিয়েলাইজেশন যে আই ক্যানট বি আ সোল হিরো এনিমোর। তখন দেখা গেল যে তিনি বিভিন্ন ধরনের ক্যারেক্টারে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল রোলে অ্যাক্টিং করা শুরু করলেন, অ্যান্ড হি হ্যাজ বিন আ মার্ভেলাস অ্যাক্টর অল দ্য টাইম। সো তিনি সেখানেও ছক্কা হাঁকিয়েছেন। এই এত বড় গল্প দেওয়ার কারণ হইল গিয়ে আপনাকে বুঝতে হবে একটা প্রফেশনাল হিসাবে, একটা পেশাদার হিসাবে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্ষমতাটা কতটুকু, আপনার দাপটটা কতটুকু, আপনাকে কখন সরে যেতে হবে এবং কখন আপনার ভূমিকাটা কেমন হবে। এই জিনিসগুলা বুঝতে পারা অনেক জরুরি। এই সকল জিনিসগুলার রিয়েলাইজেশনটা আসা অনেক জরুরি। এটা কারোর আসে, কারোর আসে না। যার আসে তার গ্রেটনেস বাড়ে, বই কমে না। এই যে অমিতাভ বচ্চন যে ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে তার পক্ষে আর একক নায়ক হওয়া সম্ভব নয়, তিনি যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে অ্যাক্টিং করে 2000 সালের পর থেকে যে 2026 সাল পর্যন্ত যে উনি প্রাসঙ্গিক রয়েছেন, তাতে কি তার জৌলুস বিন্দুমাত্র কমেছে? কমে নাই, বরং আরও বেড়েছে। আমরা আরও বুঝতে পেরেছি যে না, তিনি এই লেভেলের ভার্সেটাইল অ্যাক্টর যে যে কোনো রোলে উনি শাইন করতে পারেন। এই রিয়েলাইজেশনটা একটা গ্রেট পারফর্মারের থাকাটা অনেক জরুরি। কখন আমাকে থামতে হবে, কখন আমাকে সরতে হবে, কখন আমার ক্ষমতা কতটুকু থাকবে, সেই অনুযায়ী আমার ভূমিকাটা কি হবে, এই জিনিসটা বুঝতে হয়। কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। যে বোঝে তার গ্রেটনেস কমে না, বরং বেড়ে যায়। কিন্তু যে বোঝে না তার পারফরমেন্স দেখলে অনেক কষ্ট লাগে। ঠিক যেমনটা আজকে কষ্ট লেগেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স দেখে অ্যাগেনস্ট কঙ্গো। কঙ্গোর মতো একটা পুচকে দল, পর্তুগাল তাদেরকে হারাইতে পারলো না। হ্যাঁ, কেন হারাইতে পারলো না এটার পেছনে অফকোর্স খালি ক্রিস্টিয়ানোরই দোষ নয়, পুরা দলেরই দোষ আছে। সেই বিষয়ে পরে আসছি, কিন্তু ফার্স্টে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ভূমিকার কথাটা একটু এক্সপ্লেন করে নিই। আজকে রোনালদোর খেলা দেখে অনেক কষ্ট লেগেছে। কষ্ট লেগেছে কেন? বিকজ আমরা জানি তার পক্ষে কি কি করা সম্ভব, তিনি কি কি করে এসেছেন, তার ক্ষমতা কতটুকু, তিনি কোন লেভেলের খেলোয়াড়। আমরা না ভাই লাইভ দেখে আসছি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, রিয়াল মাদ্রিদের হয়ে, ইভেন পর্তুগালের হয়ে কি খেলছে সে ভাই সারা জীবন। এই খেলোয়াড়ের খেলা যখন আমরা এখন দেখি, 2026 সালে এসে যখন দেখি, অনেক কষ্ট হয় যখন দেখি যে না, সে এখনো জোর করে করে পর্তুগালের মতো একটা ওয়ার্ল্ড কাপ প্রত্যাশী টিমের স্টার্টার হচ্ছে রেগুলার এবং সম্পূর্ণ ম্যাচ খেলছে। সে যেমনই খেলুক না কেন, সে পুরাটা ম্যাচ অ্যাটলিস্ট মাঠে থাকছে। অর্থাৎ তিনি এখনো বুঝতেছেন না যে তার ক্ষমতাটা কতটুকু, তার দাপট কি আদৌ রয়েছে কিনা, তার পক্ষে কি এখনো ওই লেভেলের খেলা সম্ভব কিনা যে লেভেলের খেলা দিয়ে তিনি এককালে আমাদেরকে মুগ্ধ করেছিলেন। তিনি বুঝতে পারতেছেন না, প্রবাবলি তার হয়তো সেই রিয়েলাইজেশনটা আসছে না যে না, এখন হয়তোবা আমার মূল একাদশ থেকে সরার সময় এসেছে। এখন হয়তোবা আমাকে অন্যান্য রোলেও নিজেকে অভ্যস্ত করতে হবে। এখন হয়তোবা আমাকে বেঞ্চে থেকে থেকে অভ্যস্ত হতে হবে এবং শুধুমাত্র তখনই মাঠে নামতে হবে যখন আমার দলের আমাকে প্রয়োজন হবে। তিনি প্রবলি এখন এই জিনিসটা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না দেখেই এখনো আমরা 2026 সালে এসেও তাকে 95 মিনিট ধরে খেলতে দেখি এবং সেই 95 মিনিটে তার উল্লেখ করার মতো কোনো অ্যাকশন থাকে না। এটাই সবচেয়ে বড় কষ্টের জিনিস। যে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে আমরা ফুটবলকে আরো নতুনভাবে ভালোবাসতে শিখেছি, তার পারফরমেন্স এখন এতটাই অপাঙ্ক্তেয় হয়েছে যে দুর্বলতম দলের এগেনস্টে তার খেলা দেখলে আমাদের কষ্ট লাগে।
ডি বক্সের মধ্যে তার যে গোল করার ইনস্টিংক্টটা ছিল, ডি বক্সের বাইরে তার যে গোল করার, অ্যাসিস্ট করার, ড্রিবল করার, স্পিড দেখানোর যে আহ, একটা ন্যাক ছিল, সেগুলোর কিছুই এখন আর নেই। এটা আমরা সবাই বুঝি, কিন্তু স্বীকার করতে চাই না। প্রবাবলি পর্তুগালও বুঝে, প্রবাবলি পর্তুগালের কোচও বুঝে, কিন্তু পর্তুগালের কোন কোচের ভয়েস ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বেশি ছিল? কারোরই ছিল না। সো তিনিও হয়তো বা মুখের উপর দিয়ে বলতে পারছেন না, রবার্টো মার্টিনেজও হয়তো বা রোনালদোর মুখের উপর দিয়ে বলতে পারছেন না যে বাপ হইছে, এবার তুই একটু বেঞ্চে বস, টিমটাকে একটু জিতাই। তিনি বলতে পারছেন না। রোনালদোর মুখের উপরে কথা বলার সামর্থ্য কারণ নাই। ইয়াস, তিনি গত 20 বছর ধরে যা যা করে দেখিয়েছেন তাতে সামর্থ্য থাকার কথাও না। এখানেই ক্রিস্টিয়ানো রোনালদোর মাহাত্ম্য এবং গ্রেটনেসের ভূমিকা রাখা উচিত। যেই মাহাত্ম্য এবং গ্রেটনেস দিয়ে তিনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে না, এখন হয়তোবা আমার বিট পার্ট রুলে যাওয়ার সময় হয়েছে, এখন হয়তোবা আমাকে আর স্টার্ট না করলেও হবে। তিনি এটা বুঝছেন না। তিনি যদি বোঝেন এবং আস্তে আস্তে তিনি যদি বেঞ্চের রোলে অভ্যস্ত করেন নিজেকে, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি তার গ্রেটনেস বাড়বে, বই কমবে না। আমরা সবাই বুঝবো যে না, অ্যাটলিস্ট উনি বুঝতে পেরেছেন যে না, একটা গ্রেট প্লেয়ারের গ্রেটনেসের এটাও কিন্তু একটা অংশ, যে এইটা বুঝতে পারা যে না, আমি এখন আর খেলতে পারছি না, তাকে বুঝতে হবে। আজকে কঙ্গোর এগেন্স্টে তার খেলা দেখেন, তিনি হি বেয়ারলি টাচড দ্য বল। আমি একবার দুইবার ছাড়া দেখলাম ওনাদের সে বলটা টাচ করছে। সে একবার দুইবার তখনই দেখছি যখন সে হাস্যকরভাবে দুইটা শট দিয়ে দুইটা গোলের চান্স মিস করছিল তখন। অর্থাৎ তিনি সবসময় সামনে গিয়ে দাঁড়ায় থাকছেন, বিল্ড আপে তার কোনো ধরনের কোনো ভূমিকা থাকছে না, তিনি দলের খেলার গঠনে কোনো ধরনের ভূমিকা রাখছেন না, সতীর্থদের সাথে তার কোনো কম্বিনেশন নেই, কিচ্ছু নাই, খালি ডি বক্সের মধ্যে গোল করার জায়গাতে গিয়ে দাঁড়ায় থাকা। নিজের দলের সতীর্থরা কোথায় 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 বলটা ডি বক্সে নিয়ে গিয়ে তাকে পাস দিলে তখন তিনি একটা শট মারবেন, সেই শটটা আবার মিস হবে। এগুলো দেখতে অনেক কষ্ট লাগে। এরকম ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে দেখে আমরা অভ্যস্ত নই, তো অনেক বেশি কষ্ট লাগে। সো পর্তুগালের এই দলটার বিশ্বকাপ জয়ের সামর্থ্য যে নাই আমি সেটা বলবো না, আছে, কিন্তু সেই সামর্থ্যটা দিন দিন কমতে থাকবে, সেই সম্ভাবনাটা দিন দিন কমতে থাকবে যদি ক্রিস্টিয়ানো রোনালদো আজকের মতো রেগুলারলি পারফর্ম করতে থাকেন, পুরো ম্যাচ জুড়ে যদি তিনি মাঠে থাকেন। এখন পর্তুগালের কোচের অবস্থাও অনেক বাজে, যে আমরা সাহস করব যে পর্তুগালের কোচ এমন একটা ট্যাকটিক্স বাইর করবেন যে ট্যাকটিক্সে ক্রিস্টিয়ানো রোনালদো এই বয়সেও সম্পূর্ণ সময় মাঠে থাকতে পারবেন এবং গোল করতে পারবেন, ওই রকম ভরসা রবার্টো মার্টিনেজের উপর অ্যাটলিস্ট আমার নাই। লিওনেল স্কালোনি যেরকম এই বয়সের লিওনেল মেসিকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য কি কি করতে হবে রেগুলারলি ইনভেন্ট করছেন, রবার্টো মার্টিনেজের পক্ষে সেটা বের করা সম্ভব না। বের করা তো সম্ভব না, সেটা আমরা আজকের ম্যাচের বিভিন্ন বিষয় বুঝতে পেরেছি। একাদশের দিকেই তাকায় দেখেন না কেন, ম্যাথিউস নিউনেস গত সিজনে এত অসাধারণ খেললো, তিনি একাদশে নেই। বার্নার্ডো সিলভা অসাধারণ একজন সেন্ট্রাল মিডফিল্ডার, তাকে খেলানো হইলো রাইট উইংয়ে। এবং বার্নার্ডো সিলভা আর ব্রুনো ফার্নান্ডেস, যারা কিনা বল পায়, এত বেশি ক্রাফটি মিডফিল্ডার, তাদেরকে এমনভাবে ফিল্ডের মধ্যে স্থাপন করা হলো যাতে তারা অত বেশি বলে টাচ পাচ্ছিলেন না। এটা কি কোচের সিদ্ধান্ত, নাকি খেলোয়াড়েরা নিজেই ভাবছিলেন যে ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু ডিবক্সের মধ্যে গোল করার অপটিমাম জায়গায় দাঁড়ায় আছে, আমরাও গিয়ে দাঁড়ায় থাকবো? আই ডোন্ট নো। যে কারণেই হোক না কেন, ব্যাপারটা অনেক খারাপ হয়েছে। ব্রুনো ফার্নান্ডেজ এবং বার্নার্ডো সিলভা একদম আইসোলেটেড হয়ে ছিলেন সামনে, অনেকক্ষণ সময় ধরে আইসোলেটেড হয়ে সামনে ছিলেন, তেমন ইনভলভ হচ্ছিলেন না। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইনভলভ হচ্ছেন না, একদিকে তারাও ইনভলভ হচ্ছেন না, ফলে দিন শেষে ক্ষতিটা কিন্তু পর্তুগালেরই হয়েছে। বার্নার্ডো সিলভার মতো একজন মিডফিল্ডারকে রাইট উইংয়ে খেলানোর কি অর্থ আমি জানি না, 45 মিনিটে তাকে এই জন্যই কিন্তু উঠায় নেওয়া হয়। অথচ মজার ব্যাপার হলো গিয়ে যে পর্তুগালের এতগুলো জোস জোস মিডফিল্ডার, প্রত্যেককে আপনি যদি মিডফিল্ডের ক্লোজ প্রক্সিমিটির মধ্যেই রেখে দেন, সেখান থেকেও কিন্তু অনেক অবিশ্বাস্য জিনিসপত্র সৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেটা আমরা দেখলাম কোথায়? সেকেন্ড হাফে দেখলাম নেলসন সেমেদোর মতো তারকাকে মাঠে নামানো হলো। কেন নামানো হলো? আই গট নো আইডিয়া। 2026 সালে নেলসন সেমেদো কি এত বেশি প্রাসঙ্গিক? আই ডোন্ট নো। কপাল ভালো চিকো কনসেইচাও মাঠে নেমেছিলেন, না হয় পর্তুগাল ওই স্পেনের মতোই কুতকুত 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 কুতকুতি করতেছিল। সো পর্তুগালের খেলা দেখেও কিন্তু মনে হয় নাই যে কোচের পক্ষে এমন একটা সিস্টেম ডেরাইভ করা সম্ভব যে সিস্টেমটা দিয়ে এই ক্ষয়িষ্ণু ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিকমতো ব্যবহার করা যায়। এবং এই সকল রিয়েলাইজেশনগুলো যখন খেলা দেখতে দেখতে মনের মধ্যে আসে, ভাই বিশ্বাস করার অনেক কষ্ট লাগে। এমন একটা বয়সে চলে আসছি, এখন আর মেসি ভার্সেস রোনালদো এই আর্গুমেন্ট করতে ইচ্ছা করে না। এখন ইচ্ছা করে যে যেই খেলোয়াড়েরা আমাদের শৈশবকে রাঙিয়ে দিয়েছেন, তারা যেন এই বয়সে এসেও
নিজেদের সামর্থ্যের মতো একটু খেলেন। এই যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে ক্রিস্টিয়ানো কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন হতাশ হয়ে, এসব সিনগুলো দেখতে ইচ্ছা করে না আসলে। একদম সত্যি বলছি। দেখা যাক এখন পরবর্তী ম্যাচে পর্তুগালের কোচ আদৌ কোনো সিস্টেমের চেঞ্জ আনেন কিনা, বা আদৌ ক্রিস্টিয়ানো রোনালদোকে কনভিন্স করাইতে পারেন কিনা যে না ভাই তোমার এখন বেঁচে যাওয়ার সময় হচ্ছে। বিকজ এই দুইটার কোনো একটাও যদি পর্তুগালের কোচ না করতে পারেন, তাদের কপালে খারাপই আছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন পর্তুগালের এই ম্যাচ সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।